তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাইয়াপুরা, অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা বেসিক্যালি কেমিস্ট্রি ফার্স্ট পেপার রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। এই জার্নিটা অত্যন্ত একটা সহজলভ্য একটা জার্নি হবে এবং সুন্দর একটা জার্নি হবে। তো এই জার্নিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম। আমরা সুন্দরভাবে বইটা হাজারি স্যারের বইটা আমরা মেইনলি ভাবে ধরে আমরা সুন্দরভাবে পড়ে দেব, আমরা পড়বো ভাইয়ের সঙ্গে। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা কভার করব। আর মেইনলি ভাবে আমরা রিভিশন পার্টটা আমরা সুন্দরভাবে রিভিশন শেষ করে আমরা বা মেইন এক্সামের জন্য ফোকাস করব, কেননা সময় আমাদের হাতে বেশি দিন নেই, ঠিক আছে না? তো আজকে আমরা তোমার থেকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমরা শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে বেসিক্যালি তোমার সিকিউ একটা চলে আসে, আর এমসিকিউ থেকে বেশি বেশি বেশিরভাগই কোশ্চেন চলে আসে। তো বা আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমরা শুরু করতে যাচ্ছি। ভাইয়া এখানে তোমাকে বেসিক বুঝাই দিবে না, জাস্ট রিভিশন প্রসেস অনুযায়ী আমরা ক্লাসটা আমরা আজকে করব। এক ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেবো। তো আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমরা ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নেব। এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো ইন্ট্রোডাকশন থেকে আমরা কিছু পড়বো না ভাই, এখান থেকে আমরা কিছু পড়বো না নর্মালি ভাবে। এখান থেকে আমাদের জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে আমরা কিছু পড়বো না। তারপর আমরা নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট পেজে তোমার কতগুলো তোমার এখান থেকে আমরা শর্ট ফুল ফর্মটা আমরা জেনে নেব, যে হচ্ছে এটা MSDS এর ফুল ফর্মটা কি, এটা আমাদের লাগবে, এমসিকিউতে লাগবে। যে মেটেরিয়াল সেফটি ডাটা শিফট বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ মেটেরিয়াল ডেটা তোমার সেফটি ম্যাটেরিয়াল তোমার সেফটি ডাটা শিফট বলানো হতে পারে, এটা মাস্ট টু নো আমাদের জানতেই হবে, ঠিক আছে না? এমসিকিউর জন্য এখানে তোমাকে বলে দিবে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MSDS ফুল ফর্ম হচ্ছে তোমার কি মেটেরিয়াল সেফটি ডাটা হতে পারে, ঠিক আছে না? এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার করার জন্য আমাদের ল্যাবরেটরিতে কতগুলো আমাদের বিধিনির্দেশ আছে, সেগুলোকে বলা হয় গোল্ডেন রুলস বলা হয়। সেই রুলস এর পরিপ্রেক্ষিতে আমাদের রুলস আছে 14টা, ঠিক আছে না? এই রুলস সম্পর্কে আমাকে জানতে হবে, যে নিয়ম আছে এখানে 14টা দেওয়া আছে, ঠিক আছে না? অর্থাৎ 14টা আমাদের তোমার হচ্ছে নিয়ম আমাদের তোমার হচ্ছে কি মেনে চলতে হবে। ল্যাবরেটরি তুমি পরীক্ষা করতে গেলা, এখন তুমি তোমার মতো মর্জি মতো তোমার পরীক্ষা করবা এমনটা না, যে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য কোনো একটা পদার্থ আবিষ্কার করার জন্য বা উদ্ঘাটন করার জন্য আমাদের কতগুলা মানে হচ্ছে নিয়ম মেনে চলতে হয়। যেমন হাতকে রক্ষা করার জন্য আমাদের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে বেসিক্যালি তো ভাইয়াপুরা চলে আসো, আমরা টপিকের ভেতরে চলে আসি। তো এখানে এখানে বলতে গেলে কি আমাদের মানে হচ্ছে আমি একটু বলতে তোমাদের চাইলাম, যে আমরা হচ্ছে কি বিনা নিয়ম অনুযায়ী আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করতে পারবো না। এখন হঠাৎ করে আমি এসিড আমি হাতে যদি আমি স্পর্শ করি, তাহলে আমার আমার হাতটা মানে ঝলসে যাবে, পড়ে যাবে। এবং যদি আমি উদ্যায়ী পদার্থ নিয়ে কাজ করতে চাই ল্যাবরেটরিতে, তা যদি আমি চশমা না পরি বা তোমার গগলস না পরি চোখে, তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য কতগুলো নিয়ম বিধি রয়েছে, সেই নিয়ম বিধিকে বলা হয় সোনালী তোমার হচ্ছে কি সোনালী তোমার বিধি বলা হয়। ইংলিশ টার্মে বলা হয় গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস এখানে 14টা দেওয়া আছে। এখন মজার কথা হচ্ছে যে আমরা 14টা রুলস আমরা কিছুই পড়বো না। তুমি যদি চাও যে ভাই আমার রিভিউ এটা আমি লাস্ট মিনিট আমি একটু রিডিং দেবো, তাহলে দিতে পারো। কিন্তু আমার সাজেশন হলো এখানে তোমার কিছুই রিডিং দেওয়ার কোনো মানে হয় না। আমরা বেসিক্যালি এগুলা পড়বো না, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো আমরা পড়বো না, ঠিক আছে না? তারপর আমরা চলে আসি, তারপর আমরা মানে হচ্ছে প্রথমের দিকে চলে আসি। প্রথমে যেহেতু আমাদের যেহেতু ল্যাবরেটরিতে বিভিন্ন নিয়ম আছে, যেমন আমাদের হাতে হ্যান্ড গ্লাভস পরতে হবে, সাদা অ্যাপ্রন পরতে হবে এবং চোখে তোমার গগলস দিতে হবে, ইত্যাদি নিয়ম আছে। তো এগুলো আমরা টুকটাক আমরা জেনে নেব, যে এখানে অ্যাপ্রন পড়তে হবে আমাদের, ঠিক আছে না? অ্যাপ্রন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং অ্যাপ্রনটা আমাদের পড়তে হবে। সেই অ্যাপ্রন থেকে আমাদের এতটুকু আমাদের পড়তে হবে, যে এটা তোমার হচ্ছে কি ল্যাব কোটর এখানে বলা হয়, বা সেটা সাদা কাপড় দিয়ে তৈরি হতে পারে, এবং এটা তোমার হচ্ছে কি 3/4 পড়তে হবে। অর্থাৎ তোমার হচ্ছে আমাদের বডির পার্টটাকে তোমার 4টা ভাগে ভাগ করলে 3টা অংশের মধ্যে তোমার কি থাকবে, অ্যাপ্রনের তোমার হচ্ছে কি মানে নিচ পর্যন্ত থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু পড়তে হবে। নিরাপদ গগলস থেকে আমাদের এতটুকু পড়বো, যে উদ্বায়ী পদার্থকে তোমার হচ্ছে কি উদ্বায়ী পদার্থের হাত থেকে বাঁচার জন্য আমরা নিরাপদ ব্যবহার করে থাকি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে চলে আসছিল। যেগুলাই ভর্তি পরীক্ষা চলে আসছিল, ওগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ দুর্ঘটনা তোমার হচ্ছে কি যেন ঘটতে না পারে, এর জন্য নিরাপদ চশমা ব্যবহার করে থাকি, অথবা সেফটি গগলস ব্যবহার করে থাকি। তাহলে জাস্ট এই টু দ্য পয়েন্ট, এখান থেকে এতটুকু মনে রাখবো আমরা, যে উদ্বায়ী পদার্থ থেকে আমরা আমাদের চোখকে রক্ষা করার জন্য তোমার নিরাপদ বা তোমার বা চশমা ব্যবহার করে থাকি, এবং সেফটি গগলস এখানে ব্যবহার করা হতে পারে। জাস্ট এখান থেকে এতটুকু এই 3টা পয়েন্ট তোমাকে মুখস্থ করলে হয়ে যাবে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অতটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা এগুলো কি করবো, অ্যাভয়েড করে চলে যাবো। তারপর চলে আসলাম কি হ্যান্ডস গ্লাভসে চলে আসলাম।
আসলাম হ্যান্ড গ্লাভস কিসে ক্ষেত্রে ব্যবহার করা হয়? এসিড, ক্ষার এবং বিভিন্ন তোমার হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থের জন্য হাতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নেব। নাই যে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার তোমার রয়েছে, ঠিক আছে না? বাজারে কম দামে পাওয়া যায়। একটা যেমন সিনথেটিক গ্লাভস হতে পারে, ল্যাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট টপিকে, সমস্যা নাই। এটা অপরদিকে তোমার হচ্ছে কি মানে হচ্ছে পরিবেশ বা বান্ধব পচনশীল তোমার হচ্ছে কি যোগ্য এক ধরনের গ্লাভস রয়েছে, সেটা হচ্ছে কি নাইট্রেট গ্লাভস। তাহলে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যে পরিবেশের পচন যোগ্য গ্লাভসের নাম কি? নাইট্রেট গ্লাভস হতে পারে। এটা এক ধরনের রাবার গ্লাভস নামে পরিচিত হতে পারে। এবং এখান থেকে আমরা জাস্ট এখান থেকে 5 স্টার ইম্পর্টেন্ট, এখান থেকে জাস্ট এতটুকুই আমরা এমসিকিউর জন্য মুখস্থ করব। লাস্ট মোমেন্টের জন্য আমরা এতটুকুই পড়ে নেব। আর এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো আমরা কিছু পড়বো না, ঠিক আছে না? বিভিন্ন গ্লাভস এখানে তোমার দেওয়া আছে, বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের তোমার গ্লাভস এখানে সামগ্রিক তোমার রয়েছে, সেগুলো হচ্ছে অন্যতম হচ্ছে কি নাইট্রেট গ্লাভস রয়েছে, তারপর জিটেক্স গ্লাভস রয়েছে, তারপর হচ্ছে ল্যাটেক্স গ্লাভস রয়েছে, এবং কি পলিভিনাইল তোমার হচ্ছে কি ভিনাইল গ্লাভস রয়েছে, এবং কি নিউপ্রিন গ্লাভস রয়েছে। প্রাকৃতিক রাবার গ্লাভস এখানে অন্যতম রয়েছে, ঠিক আছে না? তো এই গ্লাভস সম্পর্কে আমরা কতটুকু ইম্পর্টেন্ট এতটুকু পড়ে নেব। যে নাইট্রেট গ্লাভস এটা এক ধরনের তোমার হচ্ছে কি মানে এক ধরনের সংশ্লেষিত তোমার হচ্ছে কি রাবার গ্লাভস হতে পারে। এর আর একটা নাম হচ্ছে তোমার হচ্ছে কি তোমার অ্যাক্রাইলো নাইট্রাল তোমার হতে পারে, এবং বিউটা ডাইনের পলিমার হতে পারে। জাস্ট এতটুকুই তোমরা মুখস্থ করে নিবা, এবং এখান থেকে তৈরি হতে পারে, ঠিক আছে না? বিভিন্ন ধরনের তোমার হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, ডিটারজেন্ট ইত্যাদি যেন প্রতিরোধী এসব হতে পারে বা প্রতিরোধ করতে পারে এই নাইট্রেট গ্লাভস, ঠিক আছে না? নাইট্রেট গ্লাভস তোমার হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। লতে হচ্ছে ল্যাবরেটরি, নতে হচ্ছে তোমার হচ্ছে নাইট্রেট গ্লাভস। তাহলে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় কোনটা? নাইট্রেট গ্লাভস ব্যবহার করা হয়। এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এতটুকুই আমরা মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম জিটেপস গ্লাভসে চলে আসলাম। জিটেপস গ্লাভস থেকে আমাদের মেইনলি ভাবে আমাদের এতটুকু আমাদের মনে রাখতে হবে যে জিটেপস গ্লাভস হচ্ছে কি জ্বলন্ত তোমার হচ্ছে কি যতে জ্বলন্ত শিকা বস্তু, ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেপস গ্লাস ব্যবহার করা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন যদি তোমাদের কাছে চলে আসে এমসিকিউ আকারে, তাহলে বলে দিবা যে হচ্ছে জিটেপস গ্লাস আমরা ব্যবহার করে থাকি এই ছোটখাটো জ্বলন্ত বস্তু কাজ করার জন্য, ঠিক আছে না? এটা এক ধরনের তোমার কি হতে পারে? এটা এক ধরনের তোমার কি তাপরোধক তোমার কি অ্যাসবেস্ট গ্লাভস এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটা এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জিটেপস গ্লাভস হলো ফাইবার কাজ দ্বারা তৈরি। তাহলে জিটেপস গ্লাস কি কোন কাজ দ্বারা তৈরি? ফাইবার কাজ দ্বারা তৈরি হতে পারে, এবং এটা নাইট্রেট আবরণযুক্ত তোমার হচ্ছে কি আরামদায়ক গ্লাভস এর মধ্যে অন্যতম হতে পারে। এগুলো পয়েন্ট, এগুলো যে তোমার মেইন পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে বোঝাতে পারবো না, এগুলাই তোমাদের মেইন পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে না? এখান থেকে যদি কোশ্চেন করে তাহলে এখান থেকেই কোশ্চেন পাবা, আর এখানে বর্জ্যভাবে আর কোনো কোশ্চেন করার কোনো স্কোপই নেই। তারপর আমরা চলে আসলাম কি ল্যাটেক্স গ্লাসে চলে আসলাম। ল্যাটেক্স গ্লাস থেকে এতটুকু আমরা পড়ে নেব যে এটা চামড়ার তোমার হচ্ছে কি চামড়ার ক্ষয়, জ্বলন্ত তোমার হচ্ছে কি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে তোমার হচ্ছে কি এই ল্যাটেক্স গ্লাস ব্যবহার করা হয়, এবং তোমার হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি তোমার সংক্রমণ তোমার হচ্ছে কি অ্যালার্জি তোমার হচ্ছে কি বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে পারে। প্রাকৃতিক রাবার গ্লাভস ল্যাটেক্স গ্লাভস থেকে তৈরি করা হয়, ঠিক আছে না? ল্যাটেক্স গ্লাভস তোমার হচ্ছে কি বৈদ্যুতিক শক, ত্বক এবং তোমার হচ্ছে কি ক্ষতি হাত থেকে রক্ষা করে থাকে। তোমার হচ্ছে কি ল্যাটেক্স রাবার গ্লাভসে তোমার হচ্ছে কি প্রোটিন থাকার কারণে এটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। জাস্ট এতটুকু আমরা পয়েন্ট আমরা মুখস্থ করব। এটা এমসিকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? এবং সিকিউর জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমরা সুন্দরভাবে এটা মুখস্থ করব। তারপর পলিভিনাইল ক্লোরাইড বা পলিভিনাইল যে তোমার হচ্ছে গ্লাভস হতে পারে, এখান থেকে আমরা কিছু মুখস্থ করব না। এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট হেডলাইনটা এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। নিউপ্রিন গ্লাস থেকে আমরা জাস্ট খালি এতটুকু মনে রাখবো যে এটা তোমার মুদ্র, ক্ষার এবং তোমার হচ্ছে কি হতে পারে তোমার হচ্ছে কি তোমার তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক পদার্থ নিয়ে ল্যাব তোমার হচ্ছে কাজ করার সময় এই নিওপ্রিন গ্লাস ব্যবহার করা হতে পারে। তাহলে এখান থেকে এইভাবে তোমার কোশ্চেন চলে আসবে যে নিওপ্রিন গ্লাস কি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে, কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, মুদ্র ক্ষয়কারক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, এবং জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে জাস্ট এতটুকু আমরা পূর্ব ভাইয়ে পুরা মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও, দেখবা যেখানে তোমার মনে হচ্ছে কি যদি আগে পড়ে থাকো, আগে যদি 3-4 বার যদি অধ্যায়টা যদি রিডিং করে থাকো বা মুখস্থ করে থাকো ভাইয়ের সঙ্গে একাডেমিক তোমার ক্লাস যদি করে থাকো, তাহলে বুঝতে পারবা যে এই ক্লাসটা তোমার জন্য কতটুকু ইফেক্টিভ মানে তোমার হবে। আর যারা তোমার হচ্ছে কি প্রথম আগের ক্লাস সুন্দরভাবে করো নাই, আগের পড়াশোনা তোমরা মানে হচ্ছে কি বলতে গেলে ইগনোর করছো, এখন বুঝতে পারবা যে আসলে পড়ার চাপটা কতটুকু তোমার জন্য মানে হচ্ছে কি একটা খারাপ একটা পজিশনে নিয়ে যাচ্ছে তোমার মেন্টালিটি, তোমার মানে হচ্ছে হেলথকে, ঠিক আছে? এতটুকুই বলবো। ভাইয়ের কথাগুলো শোনো, দেখবা তোমার এক্সামে হলে তোমার একদম ফুল এগুলাই তুমি মধ্যে কমন পেয়ে যাবা, ঠিক আছে না? আমরা জাস্ট খালি আমরা রিভিশন দেবো বলবো আর রিভিশন দেবো। তারপর চলে আসলাম প্রাকৃতিক রাবার গ্লাভসে চলে আসলাম। তো প্রাকৃতিক রাবার গ্লাভস থেকে আমাদের এতটুকু বুঝতে করতে হবে যে এটি বৈদ্যুতিক শক প্রতিরোধী তোমার হচ্ছে কি বটে হতে পারে। এটা তোমার হচ্ছে মৃত্যু ক্ষয়কর পদার্থ সংস্পর্শ থেকে ত্বককে রক্ষা করার উদ্দেশ্যে এটা ব্যবহার করা হতে পারে। তাহলে এই আমরা গ্লাভস সম্পর্কে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম? আলোচনা করলাম, ঠিক আছে?
তো বেসিক্যালি ভাইয়াপুরা আমরা ওই যে আমরা ভিনাইল গ্লাভসে আমরা আমরা পার্টটা আমরা শেষ করে দিলাম, অর্থাৎ গ্লাভস যে বাজারে তোমার বিভিন্ন প্রকারের হতে পারে, এটা এতটুকু আমরা সুন্দরভাবে আলোচনা করলাম, ঠিক আছে না? এতটুকু পড়লে মোর দেন এনাফ, এখান থেকে আর কিছু কোশ্চেন আসতে পারে না, ঠিক আছে না? এগুলো আমরা জাস্ট রিডিং দিচ্ছি, ঠিক আছে? একটু মগজটাকে আমরা ঝালাই করে নিচ্ছি, ঠিক আছে না? এখান থেকে মার্কস থেকে আমাদের কিছু পড়তে হবে না। এগুলো আমরা তোমাদের বেসিক্যালি মানে হচ্ছে তোমার কোন লেভেলে কোশ্চেন আসতে পারে, একদম প্রো থেকে একদম তোমার হচ্ছে কি মানে হার্ড লেভেলে কতটুকু প্রশ্ন কোশ্চেন আসতে পারে ততটুকু তোমাদের আমি একদম একদম মানে হচ্ছে কি প্রিপারেশন নিয়ে দিছি, ঠিক আছে না? এখন জাস্ট খালি আমরা রিভিশন দিচ্ছি, রিভিশনের যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা পড়বো, এক্সামের জন্য যতটুকু রিভিউ আমাদের প্রয়োজন ততটুকুই আমরা পড়বো। এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে মাস্ক ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং কি নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেন, তোমার সালফার ডাই অক্সাইড প্রভৃতি যেন গ্যাসগুলো আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে আমাদের ফুসফুস এবং যকৃৎ এবং আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য আমরা মাস্ক ব্যবহার করে থাকি। অর্থাৎ যেন আমাদের শ্বাসকষ্ট যেন হতে না পারে, মাথা যেন ধরতে না পারে এবং তোমার চোখে যেন পানি না আসে, এসবের ক্ষেত্রে আমরা সব কিছু রক্ষা করার ক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে আমরা কি ব্যবহার করে থাকি? মাস্ক ব্যবহার করে থাকি। এই মাস্কটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের ল্যাবরেটরির জন্য এবং আমাদের রসায়নের জন্য একদম ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এতটুকু পড়ে নেব। নেক্সট পেজ আমরা চলে যাই। নেক্সট পেজ থেকে আমাদের কিছু পড়তে হবে না, কিচ্ছুই আমরা পড়বো না, জাস্ট তোমরা আর এখানে লিখে দিবা আর রিডিং দিয়ে লিখে দিবা, ঠিক আছে না? এখানে তোমার জানার কতগুলো বিষয় আছে। তো বলতে গেলে ভাইয়াপুরা আমরা এখান থেকে অল্প একটু জানার বিষয় আছে। যে এখান থেকে আমরা এমসিকিউর জন্য আমরা এখান থেকে এতটুকু পড়ে নেব। এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এর মার্কিং করে দিচ্ছি। জাস্ট খালি তোমরা এক্সাম হলে জাস্ট খালি এইটার জন্য আমরা এতটুকু পড়বো, ঠিক আছে না? আমাদের তো আর অত সময় নেই যে অত আমরা বিশ্লেষণ সহকারে পড়বো, এখন কোনো সময় নেই, জাস্ট আমরা পড়ে নেব যে সিনথেটিক্স কাপড় এবং অলংকার পরিধান করবে না, তোমার হচ্ছে কি টাইট কাপড় পরতে হবে, ঠিক আছে না? এবং সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে কোনটা ব্যবহার করা উচিত? নাইট্রেট গ্লাভস ব্যবহার করা উচিত, একদম ইম্পর্টেন্ট, কারণ এটি মাইক্রো অর্গানিজম এবং পরিবেশ বান্ধব বিধায় এটা পরিবেশের ওপর তোমার কোনো তোমার ক্ষতিকর প্রভাব তোমার ফেলতে পারে না। তাই সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? নাইট্রেট গ্লাভস ব্যবহার করে থাকি। সিনথেটিক্স গ্লাভসের পরিবর্তে কি ব্যবহার করা হয়? নাইট্রেট গ্লাস ব্যবহার করা হয়। এই নাইট্রেট গ্লাস ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে আমরা এই নাইট্রেট গ্লাস ব্যবহার করে থাকি। এতটুকু আমাদের মনে রাখলে একদম হয়ে যাবে। তারপর আমরা তারপর এটা আমরা স্কিপ করবো, ঠিক আছে না? এই পার্টটা আমরা স্কিপ করবো। এই পার্টটা তো আমরা বললামই যে রিডিং যদি দিতে পারো তাহলে দিতে পারবা, না হলে আমাদের পড়ার দরকার নেই। গ্লাস সামগ্রী ব্যবহার কৌশল এগুলো আমরা কিছু পড়বো না, এগুলো থেকে আমাদের কিছু পড়তে হবে না। জাস্ট এখান থেকে আমরা শুরু করবো যে হচ্ছে মানে সেখান থেকে আমাদের পড়তে হবে যে হচ্ছে তোমার গ্লাস সামগ্রিক তোমার হচ্ছে কি চিহ্নিকরণ এবং তোমার হচ্ছে কি পরিষ্কার করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি কতগুলো গ্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেমন কতগুলো গ্লাস রয়েছে, যেমন সফট গ্লাস তেমন হচ্ছে কি এবং তোমার কি দেওয়া আছে এবং তোমার কতগুলো দেওয়া আছে, পাইরেক্স গ্লাস দেওয়া আছে। তো এখান থেকে পড়তে হবে যে রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে যে আমরা ব্যবহার করে থাকি গ্লাস সামগ্রী তৈরি করার জন্য কতগুলো গ্লাভস রয়েছে, ঠিক আছে না? সেই গ্লাভস তোমার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার হচ্ছে কি সফট গ্লাস বা কোমল গ্লাস হতে পারে, আর একটা শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস হতে পারে। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমরা মুখস্থ করবো। এভাবে আমাদের কোশ্চেন আসতে পারে যে গ্লাস সামগ্রীকে শ্রেণীকরণের ভিত্তিতে এদের ব্যবহার অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সফট গ্লাস, এর আরেকটা নাম হচ্ছে কোমল গ্লাস। একদম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ট্রু ফলসের জন্য একদম এগুলো কোশ্চেন তোমাদের চলেই আসবে, ঠিক আছে না? শক্ত গ্লাস একটা হতে পারে বা পাইরেক্স গ্লাস হতে পারে, এটাও ট্রু ফলসের জন্য আমাদের একদম ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে এখান থেকে আমরা এভাবে আমরা মুখস্থ করব। সফট গ্লাসে আমরা চলে আসি। তাহলে সফট গ্লাস থেকে আমাদের এতটুকু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে কাঁচ নল, টেস্ট টিউব, বিকার, তোমার হচ্ছে কি ওয়াশ গ্লাস, ফানেল, তারপর গলন, তারপর হচ্ছে কি নল লিবিক ইত্যাদি ক্ষেত্রে তোমার হচ্ছে কি মানে তোমার সফট গ্লাস ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকু পরে নেব। আর পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি টেস্ট টিউবে ব্যবহার করা হতে পারে, রিএজেন্ট বোতলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কনিক্যাল ফ্লাস্ক এবং পিপেট বুলেট, মেজারিং সিলিন্ডার এবং মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক, গোলতুলীয় ফ্লাস্কের ক্ষেত্রে এসব ব্যবহার করা হতে পারে এবং ডেসিকেটর হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে আর আমরা কিছু পড়বো না, জাস্ট এখান থেকে আরেকবার ভাইয়া সুন্দর ভাই বলা তোমাদের বোঝাই দিচ্ছে পড়াটা। এখান থেকে এতটুকু পড়বো যে গ্লাস সামগ্রিক শ্রেণীকরণের ব্যবহারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা সফট গ্লাস হতে পারে, একটা পাইরেক্স গ্লাস হতে পারে, ঠিক আছে না? সফট গ্লাস আরেকটা নাম হচ্ছে কোমল গ্লাস এবং শক্ত গ্লাস আরেকটা নাম হচ্ছে পাইরেক্স গ্লাস হতে পারে, ঠিক আছে না? সফট গ্লাস থেকে এতটুকু পড়বো যে এটা সাধারণভাবে তোমার হচ্ছে কি কাঁচ নল, তারপর টেস্ট টিউব, তারপর বিকার, ঠিক আছে না? ফানেল, গলন, তোমার হচ্ছে কি নল লিবিক শীতক। সফট গ্লাস তোমার হচ্ছে কি কোমল সামগ্রিক গ্লাস তৈরির জন্য এই বুনসের বানারে তোমার শিকার তত্ত্ব করে এগুলো ব্যবহার করা হতে পারে। অপরদিকে পাইরেক্স গ্লাস বা শক্ত পটাশ গ্লাস ব্যবহার করা হয় তোমার হচ্ছে টেস্ট টিউব, বিকার এবং রিএজেন্ট বোতলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তোমার হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক, বিশেষ ক্ষেত্রে বুলেট এবং পিপেট, এই দুটা তো তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখতে হবে যে বুলেট এবং পিপেট তোমার কোন গ্লাসের সাহায্যে
পরিষ্কার করা হতে পারে। যে তোমার হচ্ছে কি মানে পিপেট এবং বুলেট ব্যবহার করা হয়। পাইরেক্স গ্লাসের সাহায্যে পরিষ্কার করা হতে পারে। মেজারিং সিলিন্ডার হতে পারে এবং মেজারিং ফ্লাস্ক হতে পারে। আয়তনিক ফ্লাস্ক হতে পারে এবং গুলতুলীয় ফ্লাস্ক হতে পারে। এগুলো একদম একদম 10 স্টার ইম্পর্টেন্ট, একদম তোমার মাস্ট টু নো, একদম পরীক্ষা হলে তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবা, ঠিক আছে না? এখান থেকে আমরা আর কিছু পড়তেছি না, আমরা কিছু পড়তেছি না। এখান থেকে অল্প একটু আমাদের জানা বিষয় আছে যে রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস হলো হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ। অপরদিকে হচ্ছে কি কোমল গ্লাস হচ্ছে বা সফট গ্লাস হচ্ছে কি সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেটের মিশ্রণ হতে পারে। একদম যদি বলতে চাও যে ভাই কত স্টার ইম্পর্টেন্ট, একদম আমি 15 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তোমার একদম ডিরেক্ট তোমাদের একদম মেইন এক্সামে কোশ্চেন চলে আসছিল, ঠিক আছে না? যে এভাবে কোশ্চেন চলে আসছিল যে পাইরেক্স গ্লাস নিচের কোন উপাদান দিয়ে গঠিত হতে পারে? জিঙ্ক অক্সাইড এবং বোরোসিলিকেটের মিশ্রণ উপাদান নিয়ে গঠিত হতে পারে। অপরদিকে সফট গ্লাস অথবা কোমল গ্লাস কি উপাদান দিয়ে গঠিত হতে পারে? সোডিয়াম বা অথবা ক্যালসিয়াম, তাহলে কি সিলিকেটসের মিশ্রণ দিয়ে গঠিত হতে পারে। একদম টনটনা মুখস্থ করবা, এখান থেকে টনটনা মুখস্থ করলে হয়ে যাবে। আর এখান থেকে এতটুকু আমাদের পয়েন্ট মুখস্থ করতে হবে যে হচ্ছে রাসায়নিক পদার্থের মিশ্রণ বা কোনো দ্রবণকে তাপ দিলে তা শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাসে সীমিত বিকার অথবা কনিক্যাল ফ্লাস্কে ব্যবহার করা হয়। তাহলে এই সফট গ্লাস বা পাইরেক্স গ্লাসটা ব্যবহার করা হয় কোথায়? আরেকবার আমরা রিভিশন দিই ভাইয়ের সঙ্গে, এটা কনিক্যাল ফ্লাস্কে ব্যবহার করা হতে পারে। টু দা পয়েন্ট, এখান থেকে জাস্ট এইভাবেই আমাদের মুখস্থ করতে হবে, এভাবে আমাদের মানে হচ্ছে কি কোশ্চেনগুলা রিভিশন প্রসেসটা আমাদের চালিয়ে যেতে হবে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। আর মনে হয় না যে এখান থেকে কিছু পড়ার আছে, কিন্তু এখান থেকে পড়তে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য। একদম সুন্দরভাবে আমরা এ টু জেড সহকারে আমরা মুখস্থ করে নেব। একদম মুখস্থ করতে হবে যে পাইরেক্স গ্লাসের সঙ্গে তোমাদের মেইন পরীক্ষা কিন্তু চলে আসবে। আমি বারবার বলতেছি এগুলাই পারবা, এগুলো রিভিশন না দিলে এগুলো মিস করবা, ঠিক আছে না? এবং পরে খারাপ রেজাল্ট করবা। যে শক্ত পটাশ গ্লাস থেকে তোমার শক্ত পটাশের সংকেত কি হতে পারে এবং পাইরেক্স গ্লাসে তোমার কি সংকেতটা কি হতে পারে? একদম টনটনা মুখস্থ করবা, একদম টনটনা মানে একদম টনটনা, ঠিক আছে? এগুলো আমরা একদম সব একদম মুখস্থ করবো। এটা এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে না? তোমাকে ডিরেক্ট বলে দেবে যে শক্ত তোমার পটাশের সংকেতটা কি এবং পাইরেক্স গ্লাসে তোমার হচ্ছে কি তোমার সংকেতটা কোনটা হতে পারে। এখান থেকে এতটুকু পড়বো। আর এগুলো সবগুলো আমরা স্কিপ করবো, এগুলা থেকে কোনো কোশ্চেন চলে আসবে না। তাও একবার হালকা পাতলা দেখাই দিই যে এটা হচ্ছে তোমার হচ্ছে কি পরিমাপক ফ্লাক্স হতে পারে, ঠিক আছে না? পরিমাপক ফ্লাক্স তোমার হচ্ছে কি হতে পারে, তারপর একটা কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে বিকার হতে পারে, তারপর এটা ফানেল, এটা পিপেট, এটা হচ্ছে বুলেট হতে পারে। এগুলো আমরা পড়বো না, এগুলো বেকার, টাইম নষ্ট, ঠিক আছে না? এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো জাস্ট তোমরা রিডিং দিবা। রিডিং যদি সময় থাকে তাহলে রিডিং দিতে পারো, আর যদি সময় যদি না থাকে তাহলে রিডিং দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু পড়তে হবে যে ক্রোমিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড মানে হচ্ছে ২ টা যৌগ নিয়ে গঠিত হতে পারে। সেই ২ টা যৌগ তোমার হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার হচ্ছে কি সালফুরিক অ্যাসিড হতে পারে। আর একটা হচ্ছে কি তোমার পটাশিয়াম তোমার কি তোমার কি K2Cr2O7 নিয়ে গঠিত হতে পারে। তাহলে এটা নিয়ে এবং এটা নিয়ে ২ টা মিলে তোমার হচ্ছে কি গঠিত হয়? ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। ক্রোমিক অ্যাসিড হচ্ছে উত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। আর এখান থেকে পড়ে নেব না যে কাঁচপত্র পরিষ্কার করার জন্য কোন দ্রবণ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, আর অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে তোমার হচ্ছে কি NH4 এবং অ্যামোনির সংকেত হচ্ছে NH তোমার থেকে 2 হতে পারে। এইরকম করে আমরা 3টা পয়েন্ট আমরা মুখস্থ করে নেব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু মুখস্থ করতে হবে। এটা 2 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? এখান থেকে আর কিছু মুখস্থ করব না। তারপর চলে আসলাম কি ল্যাবরেটরিতে তোমার সাথে ব্যবহৃত গ্লাস সামগ্রিক ধৌতকরণ বা পরিষ্কারকরণের ক্ষেত্রে কোন বা উপাদানগুলো ব্যবহার করা হয়? এটা আমাদের ইম্পর্টেন্ট যে 3টি পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হতে পারে। একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট হতে পারে। এখানে তোমার সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট লঘু দ্রবণ যোগ করা হতে পারে? 10% লঘু দ্রবণ যোগ করা হতে পারে এবং এটা বড় প্লাস্টিক গামলা নিয়ে মলাযুক্ত তোমার হচ্ছে কি এটা মানে হচ্ছে কি গ্লাস সামগ্রী ডুবিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার করা হতে পারে। এখান থেকে আমরা এতটুকু মনে রাখবো যে হচ্ছে তোমার গ্লাস সামগ্রিক পরিষ্কার করার জন্য তোমার হচ্ছে কি সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ব্যবহার করা হতে পারে? এই যে 10% ব্যবহার করা হতে পারে। এইটাই এমসিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। একদম আমরা টনটন লেভেলে আমরা কি করবো? মুখস্থ করে নেবো। একদম আমাদের একদম মাস্ট টু একদম আমাদের জানতেই হবে, ঠিক আছে না? তো আমরা চলে আসি। অনেকক্ষণ মানে হচ্ছে কি অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছি। মনে করতেছে ভাইয়া কোথায়? ভাইয়া দেখা যাচ্ছে না। তো অল্প একটু তোমাদের দেখা দেই, বুঝছো? এই যে দেখো আমরা এইটা, বুঝছো? ঠান্ডার সময় তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তো একটু কষ্ট করে নিচ্ছি, তো কষ্টের মূল্য আমাদের দিতে হবে, ঠিক আছে না? তো আমরা চলে আসি যে এখান থেকে আমাদের এতটুকু আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে গ্লাস সামগ্রিক ধৌতকরণের ক্ষেত্রে তোমার হচ্ছে কি মানে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2, তোমার হচ্ছে CO3 হতে পারে, ঠিক আছে না? যে এর তোমার সংকেতটা হচ্ছে কি Na2, তোমার হচ্ছে কি CO3 হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করবো যে সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ব্যবহার করা হয় ভাই পুরা? এই যে তোমার হচ্ছে কি 10% ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর চলে আসলাম কি ডিটারজেন্ট ডেকেন 19, তাহলে কি এটা ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব যে হচ্ছে যে ডিটারজেন্ট ডেকেন 19 তোমার হচ্ছে পরিবেশ তোমার হচ্ছে কি
বান্ধব, তাই পরিবেশ ডিটারজেন্ট হিসেবে কাজ করতে হতে পারে। বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি গ্রিস, আলকাতরা, তোমার হচ্ছে সিলিকন, তোমার হচ্ছে কি তেল, পলিমারকরণ, এসব ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডেকেন 19 ব্যবহার করা হয়। ডেকেন 19 হচ্ছে এক ধরনের পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, যাকে বলা হয় বায়োডিগ্রেডেবল বলা হয়। ঠিক আছে না? অর্থাৎ একে বায়োডিগ্রেডেবল বলা হয় কারণ এটা 100% অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য হতে পারে এবং সেটা কি ফসফেট যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব যে হচ্ছে ডেকেন 19 হচ্ছে তোমার হচ্ছে কি এটা পরিবেশ পরিষ্কারক ডিটারজেন্ট হিসেবে কাজ করতে পারে। এটা তোমার হচ্ছে কি গ্রিস, তারপর হচ্ছে আলকাতরা পদার্থ, তারপর সিলিকন তেল, পলিমারিক তোমার হচ্ছে কি এবং তোমার হচ্ছে কি পলিমারিক ইত্যাদি হিসেবে কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা মনে রাখবো এবং এটা হচ্ছে তোমার হচ্ছে কি পরিবেশ বান্ধব, তাই একে বায়োডিগ্রেডেবল বলা হয় কারণ সেটা 100% পরিবেশের উপর তোমার কোনো প্রভাব প্রক্রিয়া সম্পূর্ণ করে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে এবং এটা হচ্ছে কোন যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে, ফসফেট যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ডেকেন 19টা তোমাদের এমসিকিউর জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট। একদম সুন্দরভাবে আমরা কি করবো, একদম সুন্দরভাবে একদম মনে রাখবো। ঠিক আছে না? এবং মুখস্থ করে ফেলবো। তারপর চলে আসলাম ক্রমিক অ্যাসিড চলে আসলাম। ক্রমিক অ্যাসিড তো তোমার হচ্ছে তোমাদের মেইন পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। এইটা সিকিউতে একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার চলে আসে যে ক্রমিক অ্যাসিডের তোমার হচ্ছে কি মানে তোমার গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য ক্রমিক অ্যাসিডের তোমার হচ্ছে কি বিক্রিয়া সহকারে তোমার বর্ণনা করো। তাহলে এটা সিকিউর জন্য একদম আমরা পড়ে নেব। ঠিক আছে না? এতটুকু আমরা পড়ে নেব এমসিকিউর জন্য যে ক্রমিক অ্যাসিড তোমার হচ্ছে কি মানে হচ্ছে উত্তম সর্বোত্তম পরিষ্কার হিসেবে ব্যবহার করা হয়। এই কথাটা আমাদের জানতেই হবে যে সর্বোত্তম পরিষ্কার হিসেবে কোন যৌগটা ব্যবহার করা হয়, এই যে ক্রমিক অ্যাসিডটা ব্যবহার করানো হতে পারে। তো ক্রমিক অ্যাসিড এখান থেকে আমরা পড়ে নেব। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে যে ক্রমিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে কি ক্রমিক অ্যাসিডটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে মিশ্রণ খুবই কার্যকর। ক্রমিক অ্যাসিড একটি তীব্র তোমার হচ্ছে কি জারক হিসেবে কাজ করতে পারে। এই জারক কথাটা এখান থেকে তোমার নোট ডাউন করে নিতে হবে যে ক্রমিক অ্যাসিড জারক হিসেবে কাজ করতে পারে না বিজারক হিসেবে কাজ করতে পারে এবং এই বিক্রিয়াটা তোমার মাস্ট এখানে সিকিউর জন্য মুখস্থ করতে হবে, একদম মাস্ট টু নো। ঠিক আছে না? তারপর এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে ক্রমিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোন তোমার হচ্ছে কি যৌগগুলো ব্যবহার করা হতে পারে, কোন উপাদান কত পার্সেন্ট থাকতে পারে, এখান থেকে এতটুকু মাস্ট টু নো। তো পটাশিয়াম তোমার হচ্ছে কি ডাইক্রোমেটের এর পরিমাণ থাকতে পারে 4 গ্রাম থাকতে পারে। ঠিক আছে না? এখানে 4 গ্রাম থাকতে পারে। পানি তোমার হচ্ছে কি পাতিত সেটা অবস্থায় থাকতে পারে 40 মিলিলিটার এবং তোমার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড থাকতে পারে তোমার হচ্ছে কি 40 মিলিলিটার থাকতে পারে। তাহলে এইটা তোমাদের একদম 10 স্টার ইম্পর্টেন্ট। এটা তোমাদের মাস্ট মুখস্থ করতে হবে। এমসিকিউ হোক প্লাস সিকিউ হোক একদম মাস্ট টু নো, জানতেই হবে। ভাইয়া যতটুকু বলতেছে ততটুকু তোমাদের মুখস্থ করতে হবে। অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে চলে আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলে আসছিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে চলে আসছিল। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এগুলো তোমার মাস্ট টু নো, একদম জানতেই হবে মানে জানতেই হবে। ঠিক আছে না? ক্লাসগুলো ইগনোর করবা না, জাস্ট মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। দেখবা এখান থেকে তুমি একদম অনেক কিছু শিখতে পারতেছো এবং যদি পড়ে থাকো তাহলে দেখবা পুরা পুরা তোমার অধ্যায়টা একদম ক্লিয়ার, একদম একদম ধারণা চলে আসছে এবং ব্রেনে একদম তোমার কথাগুলো তোমার ঢুকে গেছে এবং পড়াটাও তোমার ব্রেনটাকে একটু রিজার্ভেল করতেছে। ঠিক আছে না? এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো। ঠিক আছে না? বিশেষ ক্ষেত্রে এগুলো তো তোমার মাস্ট পড়তে হবে। তারপর আমরা এখান থেকে আর কিছু পড়বো না, এগুলো পার্ট স্কিপ করবো, এগুলো আমাদের লাগে না। ঠিক আছে না? এগুলো আমরা পড়বো না, এগুলা আমরা পড়বো না, পড়ে সময় নষ্ট করবো না। এখান থেকে এতটুকু মুস্ত করবো যে হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে ত্বকে যদি কোথাও তোমার হচ্ছে কি কোথাও যদি তোমার হচ্ছে কি যে যদি অ্যাসিড লেগে থাকে, যদি অ্যাসিড লেগে থাকে তো ত্বকে যদি কোথাও অ্যাসিড লাগে তখন আমরা তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি মানে পানি দিয়ে সেটাকে ধুয়ে নেব এবং তোমার হচ্ছে কি সেখানে তোমার হচ্ছে কি তোমার 5% সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে ভালোভাবে ধুলে সেটা আমাদের সেটা আমাদের কোনো ক্ষতি করবে না। তাহলে এটাই হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যে ত্বকে তোমার হচ্ছে কি তোমার কোনো অ্যাসিড লেগে থাকলে সেটাকে দূরীকরণের জন্য বা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করব, যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করব। কত পার্সেন্ট ব্যবহার করব? 5% ব্যবহার করব। যেহেতু 5% ব্যবহার করব সেহেতু 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এগুলাই ওভারঅল চলে আসে মেইন পরীক্ষায়। এবং এখান থেকে এতটুকু মনে রাখতে হবে যে গ্লাস সামগ্রী থেকে তৈল গ্রিস পদার্থ দূরীকরণের জন্য কোন তোমার হচ্ছে কি মানে তোমার এখানে এসিটন তোমার হচ্ছে কি দ্রাবক ব্যবহার করা হতে পারে। ঠিক আছে না? এসিটনের তোমার হচ্ছে কি সংকেতটা হচ্ছে এইরকম যে এদিকে আমি C3 লিখলাম, ঠিক আছে না? এদিকে CO লিখলাম, এদিকে তোমার C3 লিখলেই একদম হয়ে যাবে। তাহলে এদিকে একটু ভালোভাবে তোমাদের লিখে দিয়ে বোঝাচ্ছি। এই এসিটনের সংকেত হচ্ছে CH3, এখানে দিব আমরা এবং এখানে CO দেব, এখানে তোমার CH3 দেব, এসিটনের সংকেত হতে পারে। এখান থেকে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব। এটা তোমার হচ্ছে কি মানে তৈল গ্রিসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এসিটন ব্যবহার করানো হতে পারে। এখান থেকে এতটুকু আমরা জেনে নেব। তারপর চলে আসলাম কি এখান থেকে সংকেতগুলো আমাদের মুখস্থ করতে হবে যে কাস্টিক সোডা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় তোমার কাস্টিক পটাশ বলা হয়। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে এবং হাইড্রোজেন ফ্লোরাইড কাঁচের উপাদানে বিক্রিয়া করে কি করতে পারে, কাঁচকে ক্ষয় করতে পারে। তাহলে কাঁচকে ক্ষয় করতে পারে কে? পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে ক্ষয় করতে পারে এবং তোমার হচ্ছে কি মানে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড কাঁচকে কি করতে পারে, ক্ষয় করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা জেনে নিলাম। ঠিক আছে না? তারপর এখান থেকে পড়তে হবে যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের মধ্যস্থ উপাদান
বা সিলিকন ডাইঅক্সাইড সহ বিক্রিয়া সোডিয়াম সিলিকেট তৈরি হয়, ফলে কাজকে অমসৃণ করতে সাহায্য করতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি হাইড্রোফ্লোরো তোমার হচ্ছে সিলিক অ্যাসিডের আমরা সংকেতটা মুখস্থ করব। এটা কি করতে পারে? কাজকে ক্ষয়প্রাপ্ত করতে পারে। তো এই যে এখান থেকে তোমার ট্রু ফলস এখানে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে কাজকে ক্ষয়প্রাপ্ত করতে পারে, নিচের হতে পারে, নিম্নগুলো কোনগুলো নয়। সোডিয়াম হাইড্রোক্সাইড করতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড করতে পারে, তারপর তোমার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এটা কাজকে ক্ষয় করতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি H2 তোমার হচ্ছে কি H2SI F6, ঠিক আছে না? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে হাইড্রোফ্লোরো সিলিসিক অ্যাসিড হতে পারে। এটা কাজকে কি করতে পারে? ক্ষয় করতে পারে, যতক্ষণ ক্ষয় করতে পারে। এখান থেকে এতটুকু জানবো। আর এখান থেকে ভাইয়াপুরা এখান থেকে কিছু আমরা মুখস্থ করবো না। তারপর চলে আসলাম আমরা কোথায় চলে আসলাম? যে রাসায়নিক নিক্তিতে চলে আসলাম। রাসায়নিক দিকটিতে এখানে চলে আসলাম। এখান থেকে বড়জোরভাবে এখান থেকে এমসিকিউতে বা সিকিউতে কোশ্চেন চলে আসতে পারে, শর্ট কোশ্চেন চলে আসতে পারে। সিকিউতে ক নাম্বার কোশ্চেন এখানে বহুবার চলে আসছিল তোমার মেইন এক্সামে, যে হচ্ছে রাসায়নিক নিক্তি কাকে বলে। অর্থাৎ এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে, আয়তনিক ফ্লাক্সে কাজে কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককে দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত নেওয়া হয়। যে দেখো এখানে দশমিক পর দুইটা স্থান আছে, আর এখানে দশমিক পর চারটা স্থান আছে। তো দশমিক পর দুইটা স্থান থেকে চারটা স্থান পর্যন্ত নেওয়া হয়। পূরণের জন্য রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হতে পারে। তাহলে এখান থেকে সিকিউতে চলে আসবে যে কেমিক্যাল ব্যালেন্স কাকে বলে। অর্থাৎ মানে ছোটখাটো তোমার হচ্ছে কি মানে পদার্থগুলো বা তোমার হচ্ছে কি মানে পরিমাপ করার জন্য যে আমরা ব্যালেন্স ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। তো কেমিক্যাল ব্যালেন্সে তোমার হচ্ছে কি দশমিকের পর তোমার হচ্ছে কি এই দশমিকের পর তোমার দশমিকের পর তোমার হচ্ছে কি 0 তোমার 1 দুইটা সংখ্যা থাকতে পারে, থেকে দশমিকের পর তোমার হচ্ছে কি 4টা 0 1 থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব, ঠিক না? তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, যে তোমার হচ্ছে কি কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পলপঙ্গি ব্যালেন্স, একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স হতে পারে। তাহলে এটা আমাদের মাস্ট টু নো, আমাদের একদম জানতে হবে যে কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পলপঙ্গি ব্যালেন্স হতে পারে, অপরদিকে এটা কি হতে পারে? সার্টোরিয়াস ব্যালেন্স হতে পারে। এটা এমসিকিউর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট। একদম আমরা কি করব? একদম আমরা ঘড়ি ঘন্টা ধরে আমরা পড়াশোনা করব, প্লাস আমরা এগুলো মুখস্থ করব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু মুখস্থ করতে হবে। এখানে জাস্ট আমরা কি করব? রিডিং দেব, ঠিক আছে না? এই পার্টগুলো আমাদের রিডিং দিতে হবে, এগুলো আমরা পড়বো না। তারপর চলে আসলাম এদিকে, আমরা চলে আসবো যে এই পার্টটা আমাদের এখান থেকে এই জায়গা থেকে আমাদের ইম্পর্টেন্ট না। এই জায়গা থেকে একটা কোশ্চেন আমাদের জানতে হবে, যে হচ্ছে তোমার হচ্ছে কি পলপঙ্গি ব্যালেন্স থেকে আমাদের এতটুকু জানতে হবে যে পলপঙ্গি ব্যালেন্সে তোমার প্রধান 4টি অংশ নিয়ে গঠিত হতে পারে। সেই 4টি অংশ হচ্ছে ট্রু ফলস এর ক্ষেত্রে আসতে পারে। তো আমরা পড়বো, ভাইয়ের সঙ্গে পড়ে নাও। যে রাইডার বা রাইডার বাহক থাকতে পারে, তারপর কাছের তোমার বক্সযুক্ত বেদি বা বেস থাকতে পারে, স্তম্ভ কলাম থাকতে পারে, এবং তুলাদণ্ড বা তোমার হচ্ছে কি বিম বা পাল্লা হতে পারে। এটা মেইনলি হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। ট্রু ফলস এর ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক আছে না? ঠিক আছে না? এমসিকিউর ক্ষেত্রে বলে দেবে যে নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক নয়। কাছে এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা, যে কাছের বক্সযুক্ত বেদি হচ্ছে ইবোনাইট, ইবোনাইট বা পাথর নামক শক্ত রাবার দিয়ে তৈরি হতে পারে। এটা তোমাদের বোর্ড কোশ্চেনে একবার চলে আসছিল। তো বোর্ড কোশ্চেনের জন্য এটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এটা আমরা একদম সংযুক্ত সহকারে, আমরা মনোযোগ সহকারে একদম ব্রেনে আমরা সেট করে নেব, ঠিক আছে না? তারপর কলাম বা স্তম্ভ থেকে আমরা কিছু মুখস্থ করবো না, এটা থেকে মুখস্থ করবো না, এখান থেকে নরমাল আমরা কিছু মুখস্থ করবো না। এখানে তো বলতে পারো যে ভাই এখানে সেকেন্ডারি পত্র দেওয়া আছে আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পত্র দেওয়া আছে, আপনি যে পড়ালেন না। আচ্ছা ওয়েট, এটা এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়বো না। এখানে তোমার এই যে তোমার এদিকে দেওয়া, এদিকে বক্স দেওয়া আছে, এই বক্সটা থেকে আমরা পড়ে নেব, ঠিক আছে না? এদিকে তোমার তোমার বক্স দেওয়া আছে। তো রাইডার ধ্রুবকের কথা বলতে গেলে, আমরা রাইডার ধ্রুবকের অনেকগুলো আমরা ভাইয়া সুন্দর ভাই তোমাদের একাডেমিক থেকে সুন্দর ভাই তোমার ম্যাথ করাই দিয়েছে। তো আশা করি যে ওইখানে তোমার কোনো সমস্যা নাই। কিন্তু এখান থেকে তোমার হয় তুমি ম্যাথ পারো বা না পারো, সমস্যা নাই। রাইডার ধ্রুবকের বের করার তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার ভর উপরে থাকবে, ঠিক আছে না? একে 2 দ্বারা গুণ দিতে হবে, এবং তোমার কি 100 দ্বারা ভাগ দিলে তোমার এই মানটা চলে আসবে, রাইডার ধ্রুবকের মানটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে তুমি পারো না পারো, আমি ম্যাথ তোমাদের এখানে করাই দিচ্ছি না, রিভিশন ক্লাস যা চলছে জাস্ট আমরা প্রসেস অনুযায়ী আমরা যতটুকু পড়বো ততটুকু আমাদের পড়তে হবে। এখান থেকে পড়ে নিবা যে রাইডার ধ্রুবক কাকে বলে। রাসায়নিক নীতি বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার ধ্রুবক বলা হয়। এটা সিকিউর জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাকে বলে দিবে, অনেকবার তোমার বোর্ড কোশ্চেনে চলে আসছিল, মেইন এক্সামে তোমাদের চলে আসছিল। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেইন এক্সামের জন্য বলে দিবে রাইডার ধ্রুবক কাকে বলে। এখান থেকে এতটুকু তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিবে, 5 গ্রাম তোমার হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার ধ্রুবক ব্যবহার করে রাইডার ধ্রুবকের মান কত হতে পারে? এই যে ভরকে 2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ দিলে এইটা মান চলে আসবে। মিলিগ্রামকে যদি আমি গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে 10 ইনভার্স 3 দ্বারা কি করতে হবে? তাকে তোমার কি করতে হবে বলো তো দেখি? তাকে আমরা তোমার মানে মানে হচ্ছে ভাগ করব, ঠিক আছে না? তো এখান থেকে এতটুকু চলে আসলো। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি মানে তোমার 10 গ্রাম যদি আসে, তাহলে এর মানটা দাঁড়ায় 0 পয়েন্ট তোমার 3টা 0 তোমার 2 হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের মনে রাখতে হবে। যদি 5 গ্রাম থাকে, ঠিক আছে না? যদি 5 গ্রাম এখানে থাকে, তাহলে 0.001, আর যদি তোমার 10 গ্রাম থাকে তাহলে 0.002। একদম ইনফিনিট ইম্পর্টেন্ট, একদম তুমি পারো না পারো, ম্যাথ পারো না পারো আমার দেখার বিষয় নাই। জাস্ট তোমরা সুন্দরভাবে ব্রেনকে বলবা যে এটা আমার টন্টন মুখস্থ করতে হবে, একদম মুখস্থ আমরা করব। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এটা ক্যালকুলেশন বুঝি নাই, আমাকে বুঝায় দেন। তো এখানে আমরা ভর নিব, ঠিক আছে না? 5 গ্রাম যদি আমরা ভর নেই, তাহলে 5 গ্রাম এখানে নিলাম, 2 দ্বারা ভাগ দিব, ঠিক আছে না? 2 দ্বারা ভাগ দেওয়ার পর
আর এখানে ১০০ দ্বারা তোমার হচ্ছে কি ২ দ্বারা গুণ দেওয়ার পর ১০০ দ্বারা এটাকে ভাগ দিতে হবে। তাহলে ৫ দুগুণে ১০ চলে আসে, এখানে ১০০ চলে আসে। ঠিক আছে না? অর্থাৎ এই শূন্য তোমার কাটা যায়। তাহলে 1 তোমার ১০ থাকে। এটাকে যদি আমি তোমার যদি উপরে নিয়ে যাই তাহলে 0 পয়েন্ট তোমার কত আসে? 1 মিলিগ্রাম আসে। ঠিক আছে না? এদিকে আসো। এদিকে তোমাদের বুঝাই দিচ্ছি যে আমরা জানি যে ১ গ্রাম সমান হচ্ছে তোমার হচ্ছে কি যদি গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে চাই তাহলে 10 ইনভার্স 3 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ দিতে হবে। ঠিক আছে না? গুণ দিলেই আমরা মিলিগ্রাম এখানে চলে আসলো। চলে এখানে চলে আসবে। তাহলে আমরা ওইখানে পাইলাম যে হচ্ছে 0.1 গ্রাম আমরা পাইলাম। ঠিক আছে না? এর সঙ্গে হচ্ছে 0.1 তো থাকলো, তারপর 10 ইনভার্স 3 দ্বারা একে তোমার গুণ দিলে মিলিগ্রামে এখানে কনভার্ট হবে। তাহলে এটা 0.3টা 0 তোমার হচ্ছে কি 1 এখানে মিলিগ্রাম এখানে পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে 5 গ্রাম 5 মিলিগ্রামের রাইডার দ্রব্যকের মান হচ্ছে 0.001 মিলিগ্রাম হবে। এটা এট দ্য সেম পয়েন্টে ওই 10 মিলিগ্রামের ক্ষেত্রেও ওই একই ব্যবহার করছে। ঠিক আছে না? আশা করি এগুলা তোমাদের ম্যাথের সমস্যা নাই। লাস্ট মোমেন্টে এসে যদি তোমরা বলো যে ভাই এগুলো ম্যাথের সমস্যা আছে, তাহলে এর মতো লজ্জাজনক কথা আর তোমাদের মুখে আর মানায় না। ঠিক আছে না? তো আমরা আশা করি ভাইয়া যেহেতু আমাদের A to Z সহকারে তোমাদের বেসিক সহকারে বুঝাই দিছে, ম্যাথগুলো করাই দিছে। আশা করি এখানে তোমার কোনো কনফিউশন থাকার কথা না। যদি কনফিউশন থাকে তাহলে তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, যে টপিকে কনফিউশন থাকে সুন্দরভাবে তুমি আগের লেকচার যদি থাকে তাহলে আগের লেকচারটা দেখে নিবা এবং সুন্দরভাবে এই টপিকটা সুন্দরভাবে কভার করে নিবা। এতটুকু রিকোয়েস্ট থাকবে। কারণ লাস্ট মোমেন্টে এসে আমরা কোনো মানে হচ্ছে কি মানে হচ্ছে হয় নাই, পড়ি নাই এসব আমরা মানে হচ্ছে কথা আমরা শুনবো না। ঠিক আছে না? তো আমরা চলে আসি। আমরা নেক্সট টপিকে চলে আসি। আমরা স্কিপ করবো, এগুলো আমাদের লাগবে না। এখানে দেখো, এখানে বলছে রাসায়নিক নীতিতে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পর্যন্ত? আমরা পড়ছিলাম যে দশমিকের পর দুইটা ঘর পর্যন্ত নেওয়া যায় এবং দশমিকের পর সর্বোচ্চ ৪টা ঘর পর্যন্ত নেওয়া যেতে পারে। তাহলে এখানে কয়টা ঘর পর্যন্ত আছে? এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা আছে। চারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে না? তো দশমিকের পরে ৪টা ঘর পর্যন্ত হতে পারে। তাহলে এগুলা, এই যে অনুশীলনী ম্যাথগুলো তোমাদের মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একদম হুবাহু তোমাদের বোর্ড করে দেয়। তো এগুলা তোমরা একদম বুঝতে করে নিবা। ঠিক আছে না? তারপর মোলারিটি, নরমালিটি এগুলো সূত্র আমরা পড়ছিলাম, ভাইয়া সুন্দরভাবে তোমাদের ম্যাথ করাই দিছে। তো আশা করি এগুলা ম্যাথে তোমাদের কোনো সমস্যা নেই। মোলারিটি বলতে বোঝায় তোমার হচ্ছে কি? মোলারিটি বলতে তোমার এস এর মানকে বোঝায়। তো আমরা জানি, ঠিক আছে? আমরা সূত্র জানি ডাব্লিউ সমান কি? এস ভি এম বাই তোমার হচ্ছে কি ১০০ বোঝানো হয় থাকে, ১০০০ বোঝানো হয় থাকে। এখানে মোলারিটি বলতে এস কে বোঝানো হয়, যেখানে তোমার হচ্ছে কি ডাব্লিউ গুণিত তোমার হচ্ছে কি ১০০০ উপরে থাকে এবং নিচে তোমার হচ্ছে কি ভি এম থাকে। এটা হচ্ছে প্রদত্ত ভর, তোমার হচ্ছে ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে তোমার হচ্ছে কি মৌলের আণবিক ভরকে বোঝানো হতে পারে। জাস্ট এখান থেকে যদি পারো তাহলে এমসিকিউর জন্য এতটুকু মুখস্থ করবো আমরা, যে হচ্ছে তোমার দ্রবণের মোলারিটি সমান দ্রব্যের তোমার হচ্ছে কি তোমার এখানে আসবে যে একক দ্রব্যের পরিমাণ এবং লিটার আয়তনে তোমার দ্রবণের আয়তনকে বোঝানো হয় থাকে। আর মোলারিটির সংখ্যাটা তোমাদের সিকিউতে হিউজ পরিমাণে আসে। মোলারিটি কাকে বলে? তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যেমন কক্ষ তাপমাত্রায় কোনো দ্রব্যের ১ লিটার দ্রবণে ওই দ্রব্যের যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। একদম সিকিউর জন্য, একদম সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, তোমাদের মেইনলি ভাবে অনেক বোর্ড কোশ্চেন গুলো চলে আসছিল। তো এগুলা মেইন পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আমিও পরীক্ষা এগুলা ফেস করে আসছি। এর জন্য তোমাদের বলতেছি যে এগুলা কোশ্চেন স্যাররা, স্যাররা এগুলা মানে হচ্ছে কি কোশ্চেন এগুলা অনেক ইম্পর্টেন্ট। আর এগুলা স্যাররা দিয়ে দেয় কোশ্চেন নিয়ে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু পড়বো। মোলার দ্রবণকে তোমার হচ্ছে ১ মোল দ্বারা প্রকাশ করা হতে পারে। সেমি বলতে আমরা এতটুকু আমরা মুখস্থ করবো সিকিউর জন্য। যে সেমি বলতে তোমার হচ্ছে কি মানে তোমার ১ লিটার দ্রবণে অর্ধ মোলার কে বোঝানো হতে পারে, 0.5 কে বোঝানো হয়। তাহলে এই মানটা আমাদের মুখস্থ করতে হবে এবং কাকে বলে এতটুকু মুখস্থ করতে হবে। তারপর ডেসি বলতে তোমার হচ্ছে কি মানে যা তোমার এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের ১ লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে কি বলা হয়? ডেসিমোলার বলা হয়। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে সেমি মানে তোমার 0.5 মোলার আর ডেসি বলতে 0.1 মোলার। এমসিকিউর জন্য এতটুকু মুখস্থ করলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। প্রাইমেশন পত্র এখান থেকে আমরা পড়বো না, আর এখান থেকে এতটুকু আমরা জেনে নেবো, এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য এবং ট্রু ফলসের জন্য। এখানে তোমার মেইন পরীক্ষা আসতে পারে। তো বলে দিবে যে মোলার দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার ১ এম দ্বারা প্রকাশ করা হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর এখান থেকে বলে দিবে যে সেমি মোলার দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার সেমি বলতে 0.5 মোলকে বোঝায়, ডেসি বলতে 0.1 কে বোঝায়, সেন্টি বলতে 0.01 কে বোঝায়, তারপর মিলি বলতে 0.001 কে বোঝায়, 2 মোল বলতে 2 এম কে বোঝায়, এক্স মোল বলতে এত বোঝায়। এইটা সারি তোমার মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করবো না আমরা। জাস্ট এই যে এখান থেকে শুরু করে এই পুরা ফরম্যাটটা তোমার নখ দর্পণে তোমার ব্রেনে যেন থাকে। ঠিক আছে না? আশা করি ব্রেনে তোমরা ঢুকায় রাখছো। আর একবার যদি না থাকে তাহলে ব্রেনকে বাড়ি মারবা। ব্রেন যদি তোমাদের ইনপুট আউটপুট যদি পড়াশোনা যদি তোমাদের মনে মনে রাখতে না চায়, তাহলে ব্রেনকে ঠান্ডা মাথায় বুঝাবা যে শোনো ব্রেন, আমার ভালো রেজাল্ট করতে হবে, যেহেতু ভালো রেজাল্ট করতে হবে সেহেতু তুমি আমাকে হেল্প করো। রাগ রাগ উত্তেজনা হয় আমাদের ব্রেনকে উত্তেজিত করা যাবে না। ঠিক আছে?
এগুলো এভাবে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের কি করতে হবে, আগাইতে হবে। ঠিক আছে? তারপর আমরা চলে আসি, আমরা পয়েন্টে চলে আসি। এখান থেকে এতটুকু মনে মনে রাখবো যে তোমার মোলারিটি, ঠিক আছে না? হ্যাঁ, এক্সাক্টলি মোলারিটি তার কিসের উপর নির্ভর করে থাকে? তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এটা হচ্ছে তোমার 2 স্টার ইম্পোর্টেন্ট এমসিকিউ এর জন্য। যে বলে দেবে যে মোলারিটি কিসের উপর নির্ভর করে থাকে? তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এগুলা হাদিস কালাম পড়ে আমরা মানে হাফেজ হবো না। ঠিক আছে না? এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়বো না। জাস্ট এই কয়টা আমাদের পড়লে হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। এটা তোমাদের সিকিউতে এটা ভেরি ইম্পোর্টেন্ট, তোমাকে লাগবেই। সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেবো। হয় ক, খ, গ, ঘ যেকোনো একটা ফরম্যাটের মধ্যে দিতে পারে সিকিউর জন্য। এটাও ভেরি ইম্পর্টেন্ট। আমরা পার্থক্যটা আগে পড়ে নিই। ঠিক আছে না? এখান থেকে পড়তে হবে যে হচ্ছে এখান থেকে পড়ে নেব যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে পারে, আরেকটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে পারে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে সি অবশ্যই থাকবে যৌগগুলোর মধ্যে। যেমন তোমার এখানে দেখো কার্বন, তোমার সোডিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, এবং ক্যালসিয়াম তোমার কি অক্সালিক অ্যাসিড হতে পারে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং তোমার সিকিউতে বলে দিবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি হতে পারে, বৈশিষ্ট্য সহকারে লেখো। এই বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় এবং বাতাসের সংস্পর্শে এসে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। না মানে না। ওজন নেওয়ার সময় নিকৃতে তোমার কি মানে ক্ষয় করে না এবং তাদের দীর্ঘদিন তোমার কি ঘনমাত্রা অপরিত থাকে, তাই এদেরকে কি বলা হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাতাসের সংস্পর্শে আসে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে না? এবং তোমার রাসায়নিক এরা ক্ষয় করে না এবং দীর্ঘদিন অপরিত অবস্থায় থাকতে পারে। তাকে কি বলা হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে বলা হয় সোডিয়াম কার্বনেট। তারপর তোমার অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড, এটা সংকেতটা মাস্ট টু নো, এটা 5 স্টার ইম্পর্টেন্ট। এই সংকেতটা মাঝে মাঝে চলে আসে এমসিকিউতে। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 হতে পারে, এটা জারক হিসেবে কাজ করতে পারে। ক্যালসিয়াম সোডিয়াম তোমার অক্সালিক হতে পারে। এটা আমাদের মুখস্থ করতে হবে। তারপর আমরা চলে আসলাম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে চলে আসলাম। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে এর মধ্যে সি থাকবে না। কি বৈশিষ্ট্য থাকতে পারে? যে উল্টোটা থাকতে পারে। 4 টি বৈশিষ্ট্য বিদ্যমান। এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। এটা বায়ুর সংস্পর্শে পরিবর্তিত হয় এবং নিক্তির সময় ওজন ও দেওয়ার সময় নিক্তিকে কি করতে পারে, ক্ষয় করতে পারে। তোমার দীর্ঘদিন অপরিচিত অবস্থায় থাকা ইত্যাদি কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য তোমার একাধিক বৈশিষ্ট্য থাকে না এবং তাদেরকে কি বলা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে অবস্থান করতে পারে কাস্টিক সোডা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর সালফিউরিক অ্যাসিড হতে পারে। ঠিক আছে না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে ক্রিয়া করতে পারে এবং সোডিয়াম তোমার থায়োসালফেট পেন্টাহাইড্রেট হতে পারে। তাহলে এইগুলো আমাদের মুখস্থ হবে। ঠিক আছে? এখান থেকে আমাদের এই যৌগগুলো আমাদের মুখস্থ করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, H2SO4 হতে পারে, তারপর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 হতে পারে। এরা জারক হিসেবে ক্রিয়া করতে পারে। সোডিয়াম থায়োসালফেটের পেন্টাহাইড্রেট হতে পারে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের তোমার যৌগটা হচ্ছে Na2S, সরি, Na2S3O5 হতে পারে এবং পেন্টাহাইড্রেট মানে তোমার কি 5 অণু সেখানে পানি বিদ্যমান থাকতে পারে। এখান থেকে এতটুকু আমরা জেনে নিলাম। ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম যে নিচে একটা তোমার বক্স দেওয়া আছে, অর্থাৎ ওভারঅল উপরটাও তোমাকে পড়তে হবে। এই বক্সটা তোমাকে একদম মনোযোগ সহকারে একদম কি করতে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে। তাও তাই এটা কতটুকু আমাদের ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমি বলবো যে এটা তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, সিকিউর জন্য। এখান থেকে পড়ে নিতে হবে যে আমরা আণবিক ভরটা মুখস্থ করে নেব এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পত্র মুখস্থ করতে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পত্র মুখস্থ করতে হবে। প্রাইমারি বলতে তোমার হচ্ছে কি সোডিয়াম কার্বনেটকে বোঝায়, এর আণবিক ভর হচ্ছে 106, মাস্ট মুখস্থ করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড এর সময় হচ্ছে কি H2C2O4 এবং 2 অণু পানিকে বোঝানো হয় থাকে, এর আণবিক ভর হচ্ছে 126। ক্যালসিয়াম সোডিয়াম অক্সাইডের তোমার সংকেত হচ্ছে Na2C2O4 হতে পারে, এর তোমার হচ্ছে কি 2 অণু পানি হতে পারে, এর আণবিক ভর হচ্ছে 170। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত হচ্ছে K2Cr2O7, এর আণবিক ভর হচ্ছে 294। অপরদিকে তোমার সেকেন্ডারি পদার্থগুলো হচ্ছে কাস্টিক সোডা, যেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, যার আণবিক ভর হচ্ছে তোমার 40, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার কি মানে আণবিক ভর হচ্ছে তোমার হচ্ছে 36 হতে পারে এবং সালফিউরিক অ্যাসিডের তোমার আণবিক ভর হচ্ছে 98 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হচ্ছে 158 এবং সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা আমরা মুখস্থ করব Na2 তোমার S2O3 এবং 5 অণু পানি হতে পারে। এর আণবিক ভর কত হতে পারে, এর আণবিক ভর 200 হতে পারে। একদম মাস্ট টু নো, একদম আমাদের টন টন মুখস্থ করতে হবে। একদম আমি এখানে ভালোভাবে রেখে দিলাম, একদম আমরা মুখস্থ করব। আর এই পার্টটা যথাসম্ভব আমরা রিভিশন রাখবো। বারবার রিভিশন দিলে তোমাদের ব্রেন তোমাদের ক্যাচ আপ করতে সমস্যা হবে না। আর ইনপুট আউটপুট পরীক্ষা হলে যে কোনো পর্যায়ে তোমরা মানে ইন্ডিকেট করতে পারবা এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বুঝাই দেবে যে আসলে কোনটা রাইট কোশ্চেন না এবং আমার কোনটা দাগাইতে হবে। এটা নরমাল ভাবে আমি বললাম না যে তোমার কি মানে এই যে সোডিয়াম কার্বনেট একটা তোমার যৌগ দিয়ে দিবে, কে বলবে যে এটা কেন তোমার কি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। এটা মাদ্রাসা বোর্ডে তোমার 2017 চলে এসেছিল। তারপর কাস্টিক সোডা কেন স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন তোমাদের সিকিউতে আসতে পারে। তো এইখান থেকে শুরু করে এই যে পুরো পার্টটাই তোমাদের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, সেগুলোর জন্য আমি তো বলেই দিলাম, সুন্দরভাবে তোমরা দেখে নিবা। ঠিক আছে না? এখান থেকে দেখে নিলে হয়ে যাবে আর এখান থেকে আমরা কিছু পড়বো না। তারপর আমরা চলে আসলাম কি ডিজিটাল ব্যালেন্সে চলে আসলাম। তো ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে, একটা 2 ডিজিট হতে পারে, একটা 4 ডিজিট হতে পারে। ঠিক আছে না? তো 2 ডিজিট একটা 4 ডিজিট আমরা পড়ে নেব। 2 ডিজিট ব্যালেন্স কাকে বলে, এখান থেকে তোমার সিকিউতে কোশ্চেন চলে আসতে পারে। সিকিউতে কোশ্চেন যেহেতু চলে আসতে পারে সেহেতু আমরা
5 নম্বরের জন্য মুখস্থ করে নেব যে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স কোনো রাসায়নিক বস্তুর ভর তোমার 1 গ্রাম দশমিক স্থান তোমার থেকে পর্যন্ত অর্থাৎ তোমার 2 দশমিক স্থান পর্যন্ত তোমার সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় টু ডিজিটাল ব্যালেন্স বলা হয়। সাধারণত সেকেন্ডারি তোমার পদার্থ